নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, থাকের মানুষ খাকি। আজকের তৃতীয় এবং শেষ পর্ব। আমি যখন নদীটা হেঁটে বেরোচ্ছি, দেখলাম আমার লোকজন আমার দিকে দৌড়ে আসছে। শুকনো মাটিতে পৌঁছানো মাত্রই ওরা আমায় বলল যে ওরা যখন সেমের ওপরের পাহাড়টা থেকে নেমে আসছে, তখন ওরা একটা বাঘের ডাক শুনতে পায়। ডাকটা আসছিল উপত্যকার ওদিকে, চুকা আর থাকের মাঝামাঝি পাহাড়টা থেকে। জলের আওয়াজে আমি বাঘের ডাক শুনতে পাইনি। আমি লোকজনদের বললাম আমি সেমে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই চুকায় ফিরব। তারপরে আমি রওনা হলাম। মোড়ল ওর বাড়ির কাছে আমার জন্য অপেক্ষা করছিল। ওর স্ত্রী আমাকে নিয়ে গেল যেখানে গতকাল রক্তের দাগ দেখেছিল সেই জায়গাটায়। দাগটা একটা মাঠের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে কয়েকটা বড় বড় পাথরের ওপর দিয়ে গিয়েছে। একটা পাথরের ওপর আমি কিছু কাকারের লোম দেখলাম। আরও কিছু দূর গিয়ে দেখলাম একটা বড় পুরুষ চিতার থাবার ছাপ। যখন ছাপটা দেখছি, তখনই কানে এলো একটা বাঘের ডাক। আমার সঙ্গের লোকজনদের শান্ত হয়ে বসতে বলে কোন জায়গায় বাঘটা থাকতে পারে বোঝার জন্যে কান খাড়া করে শুনতে লাগলাম। স্বল্পক্ষণের মধ্যেই ডাকটা আবার কানে এলো, আবার। তারপর 2 মিনিট বাদে বাদে ডাকটা চলতেই থাকল। ডাকটা বাঘিনীটার। অনুমানে বুঝলাম বাঘিনীটা আছে থাকের 500 গজ নিচে, গভীর নালাটার মধ্যে, যে নালাটা আম গাছের নিচে ঝর্ণার কাছ থেকে শুরু হয়ে পথটার সমান্তরালভাবে চলে গেছে। পথটা যেখানে কুমায়া চকের পথের সঙ্গে মিলেছে, সেখানে নালাটা পথের মাঝ বরাবর গিয়েছে। মোড়লকে বললাম চিতাটা অন্য সময় সুবিধামতো মারা যাবে। তারপর যত দ্রুত সম্ভব ক্যাম্পের রাস্তা ধরলাম। নদীর পাড়ঘাটে যে 4 জন আমার জন্য অপেক্ষা করছিল, তাদের চুকা যাওয়ার জন্যে সঙ্গে নিয়ে নিলাম। ক্যাম্পে পৌঁছে দেখি আমার তাঁবু ঘিরে এক জনতার ভিড়। তাদের মধ্যে অধিকাংশই দিল্লির করাতি, কিন্তু তাদের সঙ্গে আরও ছিল ছোট ঠিকাদার দালাল, কেরানি, ঘড়িবাবু। আর যে লোকটা লাথিয়া উপত্যকায় কাঠের ও রাস্তা তৈরির ঠিকাদারি নিয়ে যে টাকা লগ্নি করেছে, তারই অধীনস্থ কুলি দলের সর্দার। তারা জানতে এসেছে চুকায় আমি আর কতদিন থাকব। তারা জানালো যে কাঠ বইতে আর রাস্তায় কাজ করতে এরকম বহু পাহাড়ি সেই দিনই সকালে বাড়ি চলে গেছে। আর আমি যদি 1 ডিসেম্বর চুকা ছেড়ে চলে যাই, ওরা শুনেছে আমার ইচ্ছে সেই রকমই, তাহলে পুরো মজুরের দল আর সেই সঙ্গে ওরা সেই দিনই চলে যাবে। এমনিতেই ভয়ে ওরা ভালো করে খেতে বা ঘুমোতে পারছে না। তার উপর আমি যদি চলে যাই, তাহলে আর একজনও এই উপত্যকায় থাকতে সাহস করবে না। সেদিন ছিল 29 নভেম্বর। আমি ওদের বললাম আমার হাতে এখনো 2 দিন আর 2 রাত আছে। এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু কোনো মতেই 1 সকালের বেশি থাকা আমার পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে বাঘিনীটা ডাক থামিয়েছিল। আমার চাকর আমায় কিছু খাবার দিলে, সেটা খেয়ে আমি থাকের পথে রওনা হলাম। আমার উদ্দেশ্য ছিল বাঘিনী আবার যদি ডাকে আর আমি যদি বুঝতে পারি ও কোথায় আছে, তাহলে খুব সাবধানে ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। যদিও আবার ডাকে, তাহলে মোস্টার মরির ওপর বসব। আমি পথের ওপরই, যেখান দিয়ে ও নালাটার মধ্যে ঢুকেছে, সেখানে ওর থাবার ছাপ দেখলাম। আর থাক যাওয়ার পথে যদিও আমি বারে বারে ওর ডাক শোনার জন্যে দাঁড়াচ্ছিলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। সুতরাং সূর্যাস্তের কিছু আগে আমি সঙ্গে আনা চা বিস্কুট খেয়ে নিয়ে বাদাম গাছটায় উঠলাম। তারপর বসলাম কয়েক টুকরো দড়ি জড়ানো আমার সেই আসনে। এটা দিয়েই এখন আমার মাচার কাজ চালাতে হবে। এবারে ম্যাকপাইগুলো ছিল না, তাই গত সন্ধ্যের মতো ওদের উপর সব ছেড়ে দিয়ে
দু-এক ঘন্টার নিশ্চিন্ত ঘুম আমার আর হলো না। যদি কোনো বাঘ মরির কাছে প্রথম রাতে ফিরে না আসে, তার মানেই এ নয় যে সে মরিটা ফেলে রেখে গেছে। কোনো কোনো ক্ষেত্রে আমি বাঘকে ১০ম রাতে ফিরে এসে মাংস বলে চেনা যায় না এমন মরি খেতে দেখেছি। কিন্তু এক্ষেত্রে আমি কোনো মরির ওপর বসছি না, বসছি এমন একটা জানোয়ারের ওপর যেটাকে বাঘিনীটা মৃত অবস্থায় পেয়েছে, আর কিছুটা খেয়েও গেছে। বাঘিনীটা যদি মানুষ খেকো না হতো, তাহলে ওর দ্বিতীয় রাতে ফিরে আসার ওপর ভরসা করে সারা রাত একটা গাছে বসে থাকার কথা ভাবতামই না। বিশেষ করে যখন মোষের মরিটা প্রথম রাতেই ওকে ফিরে আসার মতো আকর্ষণ করতে পারেনি। সেই জন্যে গুলি চালানোর সুযোগের আশা প্রায় ছেড়েই দিয়ে আমি গাছের ওপর সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বসে রইলাম। যদিও গত রাতের মতো দীর্ঘ সময় আমাকে কাটাতে হয়নি, তবু কষ্ট হয়েছিল অনেক বেশি। কারণ যে দড়ির ওপর আমি বসেছিলাম সেগুলো যেন গায়ে কেটে বসে যাচ্ছিল। চাঁদ ওঠার অল্পক্ষণ পর থেকেই একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর চলল সারা রাত ধরে, আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে। এই দ্বিতীয় রাতে আমি জঙ্গলের বা অন্য কোনো আওয়াজ শুনিনি। সেই সম্বরটাও বাচ্চা নিয়ে আর মাঠে খেতে আসেনি। যখন চাঁদের আলো ছাপিয়ে দিনের আলো ফুটে উঠছে, তখন আমার মনে হলো যেন দূর থেকে একটা বাঘের ডাক শুনলাম। কিন্তু আওয়াজটা কোন দিক থেকে আসছে সে সম্বন্ধে নিশ্চিত হতে পারলাম না। যখন ক্যাম্পে ফিরে গেলাম, তখন আমার চাকর ১ কাপ চা আর স্নানের জন্যে গরম জল নিয়ে তৈরি। কিন্তু স্নান করার আগেই এক উত্তেজিত জনতাকে আমায় বিদায় করতে হলো, কারণ আমার ৪০ পাউন্ডের তাঁবুর মধ্যে স্নান করা চলে না। তারা তাদের গত রাতের অভিজ্ঞতা আমায় বলার জন্যে ছটফট করছিল। ওদের কথাবার্তায় মনে হলো চাঁদ ওঠার কিছুক্ষণ পরেই চুকার কাছ থেকে বাঘিনীটা ডাকতে আরম্ভ করে। আর কিছুক্ষণ বিরতির পরে পরেই ঘণ্টা ২ ডেকে কুমায়া চকের মজুর বস্তির দিকে চলে যায়। বস্তির লোকজন ওর আসার আওয়াজ পেয়েই চিৎকার করে ওকে তাড়াবার চেষ্টা করে, কিন্তু তাড়ানো দূরে থাক, চিৎকারে বাঘিনীটা আরও ক্ষেপে যায় এবং যতক্ষণ না লোকগুলো ভয়ে চুপ করে যায় ততক্ষণ ক্যাম্পের সামনে গর্জন করতে থাকে। এই কাজটি সেরে বাঘিনীটি চুকা এবং মজুর বস্তির মাঝামাঝি জায়গায় বাকি রাতটা কাটায়, চিৎকার করে ওকে বিরক্ত করার সাহস কারো আছে কিনা দেখার জন্যেই হয়তো। মানুষ খেকো শিকারের এইটিই আমার শেষ দিন, তাই একটু বিশ্রাম এবং ঘুমের খুব প্রয়োজন থাকলেও আমি স্থির করলাম দিনের অবশিষ্ট সময়টুকু বাঘিনীর সঙ্গে মোলাকাতের একটা শেষ চেষ্টা করে কাটাতে হবে। শুধু চুকা আর সেমের লোকই নয়, আশপাশের সমস্ত গ্রামের, বিশেষ করে তল্লা দেশের লোকজনের বিশেষ ইচ্ছে যে আমি একটা জ্যান্ত ছাগলের ওপর বসে চেষ্টা করি। এই তল্লা দেশেই বছর কয়েক আগে আমি ৩টে মানুষ খেকো মারি। তাদের বক্তব্য, সব পাহাড়ি বাঘই ছাগল খায়, আর মোষ দিয়ে চেষ্টা করে যখন ভাগ্য ফেরাতে পারেননি, তখন ছাগল দিয়ে একবার চেষ্টাই করে দেখুন না। বাঘিনীটাকে গুলি করার কোনো আশাই আমার ছিল না, কিন্তু নেহাতি ওদের মন রাখার জন্যে যে ২টি ছাগল এই উদ্দেশ্যে আমি কিনেছিলাম, তাদের উপর বসে এই শেষ দিনটি আমি কাটাতে রাজি হলাম। আমার স্থির বিশ্বাস ছিল যে বাঘিনীটা রাতে যেখানেই ঘুরে বেড়াক না কেন, থাককে কেন্দ্র করেই ওর যত ঘোরাফেরা। আর সেই জন্যে মধ্যাহ্নে ২টো ছাগল এবং আমার ৪ জন লোককে সঙ্গে নিয়ে থাকের দিকে রওনা হলাম। চুকা থেকে থাকের পথ, যেমন আমি আগেও বলেছি, খুব খাড়া একটা ঢিবির ওপর দিয়ে। থাকের সিকি মাইল এদিকে পথটা ঢিবি ছেড়ে মোটামুটি একটা সমতল জমি পার হয়ে গিয়েছে। সমতল জমিটা আমগাছ পর্যন্ত বিস্তৃত। এই সমতল জমিটা জুড়ে পথটা গিয়েছে ঘন আগাছার ঝোপের মধ্যে দিয়ে, এবং ২টো পূবমুখী নালা পথটা কেটে মূল নালাটির সঙ্গে মিলেছে। এ ২টো নালার মাঝামাঝি জায়গায়, যে জায়গায় বসে আমি গত ২ রাত কাটিয়েছি, সেই গাছটার থেকে ১০০ গজ দূরে একটা বিরাট বাদাম গাছ আছে। যখন আমি ক্যাম্প ছাড়ি, তখন এই গাছটিই ছিল আমার লক্ষ্য। পথটা গিয়েছে গাছটা ঠিক নিচ দিয়েই, এবং আমি ভাবলাম, আমি যদি গাছটার মাঝামাঝি উঠি, তাহলে আমি শুধু ছাগল দুটোই নয়,
মৃত মোষটিকেও দেখতে পাব। কারণ একটি ছাগল আমি বাধা ঠিক করেছিলাম মূল নালাটির ধারে, অন্যটি ডান দিকে পাহাড়ের পাদদেশে। যেহেতু এই ৩টি বিন্দুর দূরত্বই গাছ থেকে বেশ কিছুটা, সেই জন্যে আমি কোনো জরুরি অবস্থার জন্যে নেওয়া 450x400 রাইফেলের ওপরেও একটা নির্ভুল 275 রাইফেল নিয়ে তৈরি হলাম। চুকার থেকে ওঠার পরটা এই শেষ দিনে আমার বিশেষ কষ্টকর মনে হলো, এবং ঢাল ছেড়ে পথটা যেখানে সমতল জমির সঙ্গে মিশেছে সেই জায়গাটাতে পৌঁছেছি, অমনি আমার বাঁদিকে প্রায় 150 গজ দূর থেকে বাঘিনীটা ডেকে উঠল। এখানে জমি ঘন আগাছায় ভর্তি, গাছগুলো লতাপাতায় জড়ানো, অসংখ্য সরু গভীর নালায় ক্ষতবিক্ষত, আর চারিদিকে ছড়ানো বিশাল বিশাল পাথর মানুষ খেকোর দিকে নিঃশব্দে এগোনোর পক্ষে মোটেই উপযোগী নয়। আমি কি করব তা স্থির করার আগে আমার জানা দরকার বাঘিনীটা শুয়ে আছে অথবা চলে বেড়াচ্ছে। চলে বেড়ালে কোন দিকে বেড়াচ্ছে? অবশ্য শুয়ে থাকাও অসম্ভব নয়, কারণ এখন বেলা 1টা বেজে গেছে। তাই লোকজনকে আমার পেছনে বসতে বলে আমি উৎকণ্ঠ হয়ে রইলাম। অল্পক্ষণের মধ্যেই আবার বাঘিনীর ডাক শোনা গেল। ও অন্তত 50 গজ সরে গেছে। মনে হলো মূল নালাটা ধরে ও থাকের দিকে যাচ্ছে। এটা খুবই আশার কথা, কারণ বসার জন্যে যে গাছটা আমি বেছে নিয়েছিলাম নালাটার থেকে তার দূরত্ব মাত্র 50 গজ। লোকজনকে চুপচাপ আমার পেছন পেছন অনুসরণ করতে বলে আমি পথটা ধরে খুব দ্রুত এগোলাম। আমরা প্রায় অর্ধেক পথ পৌঁছেছি। গাছটায় যেতে আর 200 গজ মতো বাকি। পথের এমন একটা জায়গায় এগোচ্ছি যেখানে পথের দুধারে ঘন আগাছার ঝোপঝাড়। এমন সময় এক ঝাঁক কালিজ ঝোপ থেকে উঠে চিৎকার করতে করতে উড়ে গেল। আমি হাঁটু গেড়ে বসে পথটা কয়েক মিনিট লক্ষ্য করলাম, কিন্তু কিছুই না ঘটায় আমরা সতর্কতার সঙ্গে এগোলাম এবং কোনো বাধা বিপত্তি ছাড়াই গাছটার কাছে পৌঁছলাম। যত তাড়াতাড়ি এবং নিঃশব্দে সম্ভব একটা ছাগল বেঁধে দেওয়া হলো নালাটার ধারে, অন্যটাকে বাঁধা হলো ডান দিকে পাহাড়ের পাদদেশে। লোকজনকে চষা ক্ষেতের প্রান্তে নিয়ে গিয়ে আমি তাদের নির্দেশ দিলাম আমি ফিরে না আসা পর্যন্ত মোড়লের বাড়ির উপরের বারান্দায় থাকতে। তারপর দৌড়ে চলে গেলাম গাছটার কাছে। গাছটায় 40 ফুটের মতো উঠলাম। তারপর একটা দড়ির সাহায্যে রাইফেলটা ওপরে টেনে তুললাম। আমার বসার জায়গা থেকে ছাগল দুটির দূরত্ব একটির 70 গজ, অন্যটির 60 গজ। আমি শুধু ছাগল দুটি দেখতে পাচ্ছিলাম না, মোষটিরও একাংশ এখান থেকে দেখা যাচ্ছিল। আমার 275 রাইফেলটি খুব নির্ভুল, তাই আমি নিশ্চিত ছিলাম যে আমার দৃষ্টির মধ্যের জমিটুকুর যে কোনো জায়গায় বাঘিনীটা দেখা দিলেই ওকে আমি মারতে পারব। আমি গতবারে কেনার পর থেকেই ছাগল দুটো একসঙ্গে আছে, তাই এখন ছাড়াছাড়ি হয়ে যাওয়াতে দুজনে আকুল স্বরে দুজনকে ডাকাডাকি করতে লাগলো। সাধারণভাবেই একটা ছাগলের ডাক শোনা যায় প্রায় 400 গজ দূরত্ব থেকে, কিন্তু এখানে অবস্থা খুব স্বাভাবিক ছিল না, কারণ পাহাড়টার যে দিকে ছাগলগুলো বাঁধা হয়েছিল সেদিকে খুব জোর বাতাস নিচের দিকে বইছিল। আমি ডাক শোনার পর বাঘিনীটা যদি সরেও গিয়ে থাকে তাহলেও ওর পক্ষে ছাগলগুলোর ডাক না শোনা অসম্ভব। আর ও যদি ক্ষুধার্ত হয়, ও যে ক্ষুধার্ত একথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, তাহলে সেটা হবে আমার গুলি চালানোর একটা খুব ভালো সুযোগ। আমি গাছে মিনিট 10 কাটানোর পর যেখান থেকে কালিজের ঝাঁকটা উড়েছিল সেখানে একটা কাকার ডেকে উঠল। 2-1 মিনিটের জন্যে আমার আশা যেন আকাশ ছুঁয়েছিল, কিন্তু তারপরেই সব আশা ধূলিসাৎ হয়ে গেল। কারণ কাকারটা ডাকলো মাত্র 3 বার, আর প্রতিবারই ওর ডাকটা শেষ হলো একটা জিজ্ঞাসায়, যার অর্থ ওই ঝোপের মধ্যে একটা সাপ আছে যেটাকে ও বা কালিজগুলি মোটেই পছন্দ করেনি। আমার বসার আসনটা অসুবিধের নয়, আর সূর্যের আলো তখন বেশ আরামদায়কভাবে উষ্ণ, তাই পরবর্তী 3 ঘন্টা গাছে বসে থাকতে আমি কোনো অস্বাচ্ছন্দ্য বোধ করিনি। বিকেল 4টের সময় থাকের ওপরের পর্বতশ্রেণীর পেছনে সূর্য অস্ত গেল, আর তারপরেই বাতাস হয়ে এলো অসহ্য ঠান্ডা।
প্রায় 1 ঘন্টা ধরে আমি কষ্ট সহ্য করলাম। তারপর হাল ছেড়ে দেওয়াই ঠিক করলাম, কারণ ঠান্ডায় আমার সর্বাঙ্গে কাঁপুনি ধরে গিয়েছিল। এখন যদি বাঘিনীটা আসেও, তাহলেও ওকে তাক করে মারা আমার পক্ষে অসম্ভব। আমি দড়ির ঢিল দিয়ে রাইফেলটা নামিয়ে দিলাম, নিজে নামলাম। তারপর চষা জমির ধারে হেঁটে গেলাম আমার লোকজনকে ডাকতে। আমার মনে হয় কোনো কাজ করতে দিয়ে পূর্ণ প্রস্তুতির পর ব্যর্থতার সম্মুখীন হওয়ার যে হতাশা, সেই অভিজ্ঞতা হয়নি এমন লোক খুব কমই আছে। একটা শ্রমক্লান্ত দিনের শেষে ব্যাগ ভর্তি পাহাড়ি তিতির নিয়ে ক্যাম্পে ফিরে আসা, আর সেই একই রাস্তায় মাইলের পর হতাশাক্লান্ত মাইল হাঁটা, ব্যাগ যখন খালি, এই দুটি তুলনা করুন। একটি মাত্র দিনের শেষে এই ধরনের হতাশার শিকার আপনি যদি হয়ে থাকেন, আর আপনার অভিপ্রেত শিকার যদি শুধুমাত্র তিতির হয়, তাহলে আপনি অনুমান করতে পারবেন সেদিন সন্ধেবেলা আমি যখন লোকজনদের ডেকে ছাগলগুলিকে খুলে ক্যাম্পের 2 মাইল পথ পাড়ি দেওয়ার জন্য রওনা হলাম, আমার হতাশার গভীরতা। কারণ আমার তখন একটা দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র কয়েকটি পাখি মারাই আমার উদ্দেশ্য ছিল না। আর আমার ব্যর্থতার ফলভোগ শুধু আমাকেই করতে হবে না, আরও অনেকেরই ভাগ্য জড়িয়ে আছে এর সঙ্গে। বাড়ি থেকে যাতায়াতের সময়টুকু বাদ দিলে আমি মানুষ খেকোটার পিছু পিছু ঘুরছি, এদিকে 23শে অক্টোবর থেকে 7ই নভেম্বর, ওদিকে আবার 20শে থেকে 24শে নভেম্বর পর্যন্ত। এবং আপনাদের মধ্যে যারা গলায় বাঘের দাঁত বসার ভয় নিয়ে হেঁটেছেন, একমাত্র তারাই কিছুটা অনুমান করতে পারবেন এই ধরনের আশঙ্কার মধ্যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কাটালে একজনের স্নায়ুর ওপর কী প্রতিক্রিয়া হতে পারে। তার উপরে আমার অভিপ্রেত শিকার ছিল একটা মানুষ খেকো, যাকে গুলি করতে ব্যর্থ হওয়া মানেই ও অঞ্চলে যারা কাজ করছে বা বসবাস করে তাদের প্রত্যেকের জীবন সংশয়। জঙ্গলের কাজ আগেই থেমে গেছে এবং জেলার সবচেয়ে বড় গ্রামটির অধিবাসীরা সবাই ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। অবস্থা এমনিতেই যথেষ্ট খারাপ, এবং নিঃসন্দেহে অবস্থার আরও অবনতি ঘটবে যদি মানুষ খেকোটাকে মারা না হয়। কারণ পুরো মজুরের দল অনির্দিষ্টকালের জন্যে কাজ থামিয়ে থাকতে পারবে না, আর আশপাশের গ্রামের অধিবাসীরাও বাড়িঘর ক্ষেত খামার ছেড়ে থাকতে পারবে না। যেমন পেরেছে থাকের তুলনামূলকভাবে সচ্ছল অধিবাসীরা। কয়েকটি ঘটনা থেকেই বোঝা যায় বাঘিনীটা বহুকাল আগেই মানুষ সম্বন্ধে তার স্বাভাবিক ভয় হারিয়েছে। যেমন কর্মরত মানুষদের সামনেই মাঠে আম কুড়োচ্ছিল এমন একটি স্ত্রীলোককে তুলে নিয়ে যাওয়া, একটি স্ত্রীলোককে তার বাড়ির দরজার সামনে মারা, গ্রামের প্রাণকেন্দ্রে একজন লোককে গাছ থেকে টেনে নিয়ে যাওয়া, এবং গতকাল রাতে কয়েক হাজার লোককে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা। এখানকার স্থায়ী এবং অস্থায়ী অধিবাসীদের কাছে পাহাড়ের পাদদেশের বাজারে অথবা পূর্ণগিরির মন্দিরে যাওয়ার জন্যে যেসব লোকজন এই জেলার মধ্যে দিয়ে যায়, তাদের কাছে একটা মানুষ খেকোর উপস্থিতির তাৎপর্য কী তা আমার থেকে ভালো আর কে জানে। সেই আমি লোকজনকে দেওয়া আমার প্রতিশ্রুতি মতো মানুষ খেকো মারার শেষ দিনটিতে মন্থর গতিতে ক্যাম্পে ফিরে চলেছি। মনের অন্তঃস্থল পর্যন্ত স্পর্শ করা গভীর হতাশার এই যথেষ্ট কারণ নয় কি? আমার মনে হয়েছিল জীবনের শেষ দিনটি পর্যন্ত এই হতাশার গ্লানি আমার সঙ্গ ছাড়বে না। সেই মুহূর্তে আমি আনন্দের সঙ্গে বাঘিনীটাকে ধীর নিরুদ্বেগভাবে গুলি করার একটা সুযোগের জন্যে আমার 32 বছরের মানুষখেকো শিকার জীবনের সাফল্য বিনিময় করতে রাজি ছিলাম। 7 দিন 7 রাত ধরে বাঘিনীটাকে গুলি করার একটি সুযোগের জন্যে আমার কয়েকটি প্রয়াসের কথাই আপনাদের জানিয়েছি, কিন্তু আমার প্রচেষ্টা শুধুমাত্র সেগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি জানতাম আমাকে লক্ষ্য এবং অনুসরণ করা হচ্ছে। প্রতিবারই আমি যখন আমার ক্যাম্প আর থাকের মধ্যে 2 মাইল জঙ্গলটির মধ্যে দিয়ে যেতাম, বাঘিনীটাকে বুদ্ধির লড়াইয়ে হারাবার জন্যে আমার 32 বছরের জঙ্গল জীবনে শেখা সব কৌশলই প্রয়োগ করতে হতো আমাকে। আমার হতাশা যতই তিক্ত হোক না কেন, আমি জানতাম আমার কোনো চেষ্টার ত্রুটি এই ব্যর্থতার জন্যে দায়ী নয়, বা এমন কোনো কাজ আমি অসমাপ্ত রাখিনি যা থাকতে পারে এই ব্যর্থতার মূলে। আমার লোকজন আমার সঙ্গে যোগ দেওয়ার পর
আমায় জানালো কাকারটা ডাকার ১ ঘন্টা পরে ওরা বাঘিনীটার ডাক শুনেছিল। ডাকটা আসছিল বহুদূর থেকে, কিন্তু ঠিক কোন দিক থেকে ডাকটা আসছিল সে বিষয়ে ওরা নিশ্চিত নয়। বোঝাই যাচ্ছে বাঘিনীটার মোষের মতোই ছাগলের ব্যাপারেও অনীহা। কিন্তু তাহলেও দিনের ঠিক ওই সময়টিতে একটি অতি পরিচিত অঞ্চল ছেড়ে ওর চলে যাওয়াটা খুব স্বাভাবিক নয়। অবশ্য এমন যদি না হয় যে ও কোনো আওয়াজে আকৃষ্ট হয়েছিল, যা আমি বা আমার লোকজন শুনিনি। যাই হোক, কারণ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। একথা পরিষ্কার যে ও চলে গেছে, এবং আমার আর কিছু করার না থাকায় আমি ক্লান্ত পদক্ষেপে ক্যাম্পের পথে পা বাড়ালাম। পথটা, আমি আগেই বলেছি, সেই ঢিবিটার সঙ্গে মিশেছে, যেটা থাক থেকে সিকি মাইল দূরে চুকা পর্যন্ত গিয়েছে। এবং আমি যখন এসব জায়গায় পৌঁছেছি, যেখানে ঢিবিটা কয়েক ফুট মাত্র চওড়া, আর যেখান থেকে দেখা যায় বিরাট গিরিবর্ত দুটি যেগুলি মিশেছে লাধিয়া নদীর সঙ্গে, সেখানে উপত্যকার ওদিক থেকে আমি বাঘিনীর ডাক আরেকবার শুনলাম। বাঘিনীটা তখন কুমায়া চকের একটু ওপরে বাদিকে, এবং কোট কেন্দ্রের ঢিবিটা, যেটার ওপর ওই অঞ্চলে কর্মরত লোকেরা ঘাসের বাড়ি বানিয়ে বসবাস করছে, তারই কয়েকশো গজ নিচে। সাফল্যের আশা সুদূর পরাহত, তবু এই একটা গুলি করার সুযোগ, এইটি আমার শেষ সুযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এই সুযোগের সদ্ব্যবহার আমার করা উচিত না অনুচিত? আমি যখন গাছ থেকে নেমে আসি, তখন অন্ধকার হওয়ার আগে ক্যাম্পে ফিরে যেতে আমার ১ ঘন্টা হাতে ছিল। লোকজনদের ডাকা, তাদের বক্তব্য শোনা, ছাগলগুলো সংগ্রহ করে ঢিপির দিকে হাঁটার সময় লেগেছিল প্রায় ৩০ মিনিট। এখন নেপাল পর্বতশ্রেণীর মাথায় সিঁদুর রং লাগিয়ে অস্তগামী সূর্যের অবস্থান দেখে আমি হিসেব করে নিলাম আমার হাতে এখনো প্রায় ১ ঘন্টা দিনের আলো আছে। এই সময়ের হিসেব আরও নির্ভুলভাবে বলতে গেলে আলোর হিসেব এখন সব থেকে বেশি জরুরি। কারণ এখন আমার সামনের সুযোগটি যদি আমি গ্রহণ করতে পারি, তবে ৫টি লোকের জীবন বাঁচবে। বাঘিনীটি ১ মাইল দূরে আছে। মধ্যের জমিটা জঙ্গল সমাকীর্ণ, বড় বড় পাথরে ভর্তি, আর গভীর নালায় ক্ষতবিক্ষত হলেও ও ইচ্ছে করলে এই দূরত্বটা স্বচ্ছন্দে ৮ ঘন্টার মধ্যেই অতিক্রম করতে পারে। যে প্রশ্নটি সম্বন্ধে আমার সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে আমি বাঘিনীটাকে ডেকে আনার চেষ্টা করব কিনা। যদি আমি ডাকি আর ও শুনতে পায় এবং দিনের আলো থাকতে থাকতেই এসে আমায় গুলি করার সুযোগ দেয়, তাহলে সব ঠিক আছে। কিন্তু অন্যদিকে ও যদি আসে আর আমায় গুলি করার সুযোগ না দেয়, আমাদের মধ্যে কয়েকজন আর ক্যাম্পে পৌঁছবে না। কারণ এখনও আমাদের যেতে ২ মাইল পথ বাকি। এই পথটা পুরোটাই গিয়েছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। কোনো কোনো জায়গায় পথটার দুধারে বিশাল বিশাল পাথর, আবার কোনো কোনো জায়গায় ঘন ঝোপঝাড়। সঙ্গের লোকজনদের সঙ্গে আলোচনা করা অর্থহীন, কারণ তারা কেউই এর আগে কোনো জঙ্গলে আসেনি। সেজন্য সিদ্ধান্ত যাই হোক, সেটা নিতে হবে আমাকেই। আমি বাঘিনীটাকে ডাকাই স্থির করলাম। রাইফেলটা একজনের হাতে দিয়ে আমি বাঘিনীটা আর একবার ডাকা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর মুখের ওপর হাত জড়ো করে ফুসফুসে যতটা সম্ভব নিঃশ্বাস ভরে নিয়ে উপত্যকার ওপর দিয়ে একটা উত্তরের ডাক পাঠিয়ে দিলাম। ওর উত্তর ফিরে এলো। তারপর কয়েক মিনিট ধরে চলল ডাকের উত্তরে ডাক। ও আসবে, হয়তো ও রওনা হয়ে গেছে এতক্ষণ। যদিও গুলি করার মতো আলো থাকতে থাকতে এসে পৌঁছয়, সব সুবিধেই তাহলে থাকবে আমার দিকে। কারণ ওর মুখোমুখি হওয়ার মতো সুবিধের জায়গা আমি নিজের ইচ্ছে মতো বেছে নিতে পারবো। নভেম্বর মাস, বাঘদের সঙ্গমের সময়। আর বোঝা গেল ও গত ৪৮ ঘন্টা জঙ্গল তোলপাড় করে একজন সঙ্গী খুঁজে বেড়াচ্ছিল, এবং এখন একটা বাঘ তার মিলিত হবার আবেদনে সাড়া দিচ্ছে ভেবে ও তার সঙ্গে যোগ দিতে কোনো সময় নষ্ট করবে না। ঢিবিটার ৪০০ গজ নিচে পথটা প্রায় ৫০ গজ গিয়েছে একটা সমতল ভূমির ওপর দিয়ে। এই সমতল ভূমির দূরের ডান দিকে পথটা একটা বিরাট পাথরকে পাক খেয়ে খাড়া নেমে গেছে। তারপর চুলের কাটার মতো মোচড় খেতে খেতে পরবর্তী বাঘ পর্যন্ত গিয়েছে। এই পাথরের ওপরেই আমি বাঘিনীটার সম্মুখীন হওয়া স্থির করলাম, এবং নিচে নামার পথে বেশ কয়েকবার ডাকলাম। উদ্দেশ্য আমার অবস্থান পরিবর্তনের কথা ওকে জানানো,
এবং ওর সঙ্গে যোগাযোগ রাখা। আমি চাই এই জায়গাটির একটি পরিষ্কার ছবি আপনি মনে মনে এঁকে নিন, যাতে পরবর্তী ঘটনাগুলি আপনি অনুধাবন করতে পারেন। 40 গজ চওড়া আর 80 গজ লম্বা একটা চতুর্ভুজ জমির কথা ভাবুন, যেটা গিয়ে শেষ হয়েছে মোটামুটি খাড়া একটা পাথরের গায়ে। থাক থেকে নেমে আসা পথটা এই জমিটার ওপর দিয়ে গেছে সরু বা দক্ষিণ দিকটায়, তারপর জমিটার মধ্যবর্তী জায়গা দিয়ে 25 গজ গিয়ে ডান দিকে বেঁকে গেছে এবং চতুর্ভুজ জমিটা ছেড়েছে ওটার চওড়া অথবা পূব দিকে। যে জায়গাটায় পথটা সমতল ভূমি ছেড়েছে সেখানে একটা প্রায় 4 ফুট উঁচু পাথর আছে। যেখানে পথটা ডান দিকে মোড় নিয়েছে তার থেকে কিছুটা এগিয়ে একটা 3-4 ফুট উঁচু পাথরের ঢিবি উঠে চলে গেছে চতুর্ভুজ জমিটার উত্তর দিক পর্যন্ত, যেখানে জমিটা সোজা নেমে গেছে একটা খাড়া পাথরের গা বেয়ে। এই নিচু ঢিবিটার নিকটবর্তী অথবা পথের দিকে সারিবদ্ধ ঘন ঝোপঝাড়। 4 ফুট উঁচু যে পাথরটার কথা আমি আগেই উল্লেখ করেছি তার 10 ফুটের মধ্যে গিয়ে পড়েছে। চতুর্ভুজ জমিটার অন্যান্য জায়গা গাছ, ছড়ানো ঝোপঝাড় আর ছোট ঘাসে ভর্তি। আমার ইচ্ছে ছিল পাথরটার দিকে পথের ওপর শুয়ে থাকা এবং বাঘিনীটা আমার দিকে এগোনোর সময়ে গুলি করা, কিন্তু এই অবস্থানটি পরখ করে দেখলাম যে ও আমার 2-3 গজের মধ্যে আসার আগে ওকে আমি দেখতেই পাবো না। আর তাছাড়া বাঘিনীটা পাথরটা ঘুরে অথবা আমার বাঁ দিকের ছড়ানো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমায় ধরতে পারে একেবারে সম্পূর্ণ আমার দৃষ্টির বাইরে থেকে। পাথরটার যে দিক দিয়ে বাঘিনীটা আসবে আমি আশা করেছিলাম তার উল্টো দিকে একটা সরু আলসে মতো বেরিয়ে আছে। তার উপর বসে দেখলাম আমার পশ্চাৎ দেশের অল্প অংশই আলসেটার ওপর ধরল। বাঁ হাতে পাথরটার গোলাকৃতি ওপরটা ধরে আর ডান পাটা টান টান করে যতদূর সম্ভব ছড়িয়ে আঙুল দিয়ে মাটি স্পর্শ করে আমি কোনো মতে ওটার উপর থাকতে পারলাম। লোকজন এবং ছাগলগুলিকে রাখলাম ঠিক আমার পেছনে, আমার থেকে 10-12 ফুট নিচে। বাঘিনীকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি এখন শেষ, আর যার জন্য এত আয়োজন সে ততক্ষণে 300 গজের মধ্যে এগিয়ে এসেছে। দিক জানাবার জন্যে শেষবারের মতো ওকে একবার ডেকে আমি পেছন ফিরে দেখলাম আমার লোকজন ঠিক আছে কিনা। লোকজনকে যে অবস্থায় দেখলাম তা অন্য যে কোনো ক্ষেত্রে হাস্যকর মনে হতো, কিন্তু এখন দৃশ্যটি খুব করুণ মনে হলো। খুব কাজ ঘেঁষে, হাঁটু মুড়ে, মাথা কাছাকাছি এনে বৃত্তাকারে ওরা বসে আছে। ছাগলগুলো ওদের তলায় লুকানো। ওদের চিন্তাক্লিষ্ট মুখে সেই উৎকণ্ঠাভরা কৌতূহল যা দেখা যায় একটা বড় কামান ছুটে যাওয়ার আগে অপেক্ষমান দর্শকদের মুখে। ঢিবিটার উপর থেকে আমরা প্রথম বাঘিনীর ডাক শোনার পরে লোকজন অথবা ছাগলগুলো একটা চাপা কাশির উপরে একটি আওয়াজও করেনি। ওরা এতক্ষণে বোধহয় ভয়ে হিম হয়ে গেছে। হলেও অবাক হওয়ার কিছু নেই, আর যদি হয়েও থাকে তাহলেও ওদের বাহাদুরি না দিয়ে উপায় নেই, কারণ ওরা যে কাজ করার সাহস দেখিয়েছে তা আমি ওদের অবস্থায় থাকলে করার কথা স্বপ্নেও ভাবতাম না। এই ভয়াবহ জানোয়ারটি গত 2 রাত ধরে ওদের জাগিয়ে রেখেছে। এর সম্বন্ধে গত 7 দিন ধরে ওরা নানা রকম অতিরঞ্জিত এবং রক্ত জল করা গল্প শুনেছে, আর এখন যখন অন্ধকার ঘনিয়ে আসছে ওরা বিনা অস্ত্রে বসে আছে একটা জায়গায়, যেখান থেকে ওরা কিছু দেখতে পাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে মানুষকে কোটা কাছে, আরও কাছে এগিয়ে আসছে। এর থেকে বেশি সাহস বা বিশ্বাসের কথা কল্পনাও করা যায় না। আমি যে আমার রাইফেলটা একটা DB-450x400 বাঁ হাত দিয়ে ধরতে পারছিলাম না, কারণ এই হাত দিয়ে ধরে পাথরের আলসেটার ওপর কোনো রকমে আমি বসেছিলাম। তাতে আমার একটা অস্বাচ্ছন্দ্য বোধ হচ্ছিল, কারণ পাথরটার গোলাকৃতির ওপরে রাইফেলটা পিছলে যেতে পারে। অবশ্য তা যাতে না হয় সেজন্যে আমি একটা রুমাল ভাঁজ করে রাইফেলটা তার উপরে রেখেছিলাম, কিন্তু আমার কোনো ধারণা ছিল না ঠিক এই অবস্থায় বসে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল ছুড়লে তার পিছন পানের ধাক্কার প্রতিক্রিয়া কি হবে। রাইফেলটার মুখ যে পটটার দিকে তার উপরে কুজের মতো একটা উঁচু জায়গা। আমার উদ্দেশ্য ছিল পাথরটার থেকে প্রায় 20 ফুট দূরে এই কুজের মতো উঁচু জায়গাটায় উপস্থিত হলেই বাঘিনীটার মুখ লক্ষ্য করে গুলি ছুড়ব।
বাঘিনীটা কিন্তু পাহাড়ের গা বেয়ে এলো না। এই রাস্তায় এলে কুচটার কিছু দূরে একটা পথের ওপর উঠত। একটা গভীর গিরিবর্ত পার হয়ে ও সোজা চলে এলো যেখানে আমার শেষ ডাকটাও শুনেছিল। সেখানে ঘড়ির কাঁটা ১টা বাজার সময় যেভাবে থাকে, ও অনেকটা সেই ধরনের একটা কোণ সৃষ্টি করে এলো। এই কৌশলের ফলে নিচু পাথরের ঢিবিটা আমাদের মধ্যে পড়ে গেল। ও পারটা আমি দেখতে পাচ্ছিলাম না। ও খুব নির্ভুলভাবে আমার শেষ ডাকের জায়গাটা বের করেছিল, কিন্তু দূরত্বটা ঠিক আঁচ করতে পারেনি, এবং সম্ভাব্য সঙ্গীকেও আশানুরূপ জায়গায় দেখতে না পেয়ে ওর রাগ ক্রমে একটা প্রচণ্ড রূপ নিচ্ছিল। এই অবস্থায় একটা বাঘিনীর রাগ যে কী আকার ধারণ করতে পারে সে সম্বন্ধে আপনার এর থেকে ধারণা হবে যে আমার বাড়ি থেকে কিছু মাইলের মধ্যে একটি বাঘিনী একবার জনসাধারণের রাস্তা প্রায় ১ সপ্তাহ বন্ধ রেখেছিল। যা কিছুই যাওয়ার চেষ্টা করে তাই আক্রমণ করে ও। এমনকি একটা উটের শাড়িও ওর হাত থেকে রেহাই পায়নি। এই চলে যতদিন না একজন সঙ্গীর সঙ্গে ওর মিলন হয়। এমন কোনো আওয়াজ আমার জানা নেই যা খুব কাছাকাছি থেকে একটা অদৃশ্য বাঘের গর্জনের থেকে বেশি স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করতে পারে। আমার লোকজনের ওপর এই ভয়ঙ্কর আওয়াজের প্রতিক্রিয়া কি হচ্ছে তা ভাবতেও আমার ভয় হচ্ছিল, এবং ওরা যদি আর্ত চিৎকার করতে করতে পাহাড়ের গা বেয়ে নামতে শুরু করত তাহলেও আমি বিন্দুমাত্র আশ্চর্য হতাম না। কারণ যদিও একটা ভালো রাইফেলের পেছন দিক আমার কাঁধে, কুদো আমার গাল ছুঁয়ে আছে, তাহলেও আমার নিজেরই চিৎকার করে ওঠার বাসনা আমি বহু কষ্টে দমন করছিলাম। কিন্তু এই গর্জনের থেকেও ভয়াবহ হচ্ছে ক্রমবিলীয়মান আলো। আর কয়েক সেকেন্ড, খুব বেশি হলে ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই অন্ধকার এত ঘন হয়ে আসবে যে আমার রাইফেলের সাইটে কিছু দেখা যাবে না। তখন আমাদের জীবন নির্ভর করবে একটা মানুষখেকন মর্জির ওপর। শুধু তাই নয়, সঙ্গীর সঙ্গলিপসু এক বাঘিনীর ওপর। বেপরোয়াভাবে হত্যার হাত থেকে আমাদের বাঁচতে হলে একটা কিছু করতেই হবে, আর খুব তাড়াতাড়ি। একমাত্র করণীয় যার কথা আমি এই মুহূর্তে ভাবতে পারি তা হচ্ছে ডাকা। বাঘিনীটা এখন আমার এত কাছে যে প্রতিবার ডাকার আগে ওর নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এরপরে ও যখন ফুসফুস ভর্তি করে নিঃশ্বাস নিল, আমিও ঠিক তাই করলাম। তারপর দুজনে একসঙ্গে ডেকে উঠলাম। চমকে ওঠার মতো দ্রুত এর প্রতিক্রিয়া হলো। মুহূর্ত মাত্র দ্বিধা না করে ও মরা পাতার ওপর দিয়ে উঁচু ঢিবিটা বেয়ে আমার সামনের ডান দিকের ঝোপে দ্রুত পদক্ষেপে চলে এলো। আর যখন ও আমার ঘাড়ের ওপর এসে পড়ার জন্যে আমি অপেক্ষা করছি, ও থেমে গেল। আর পর মুহূর্তে ওর গুরুগম্ভীর গলার গর্জন আছড়ে পড়ল আমার মুখের ওপর। আমার মাথায় টুপি পরা থাকলে সেটা গর্জনের মুখে উড়ে যেত। মুহূর্তের বিরতি, তারপরে আবার দ্রুত পদক্ষেপ। দুটো ঝোপের মধ্যে এক ঝলক দেখা দিয়ে ও একেবারে খোলা জায়গাটায় গিয়ে দাঁড়ালো, এবং আমার মুখের দিকে তাকিয়েই পাথরের মতো নিশ্চল হয়ে গেল। আমার ভাগ্য আশাতীত রকম ভালো হওয়ার দরুনই বাঘিনীটা সামনে ডান দিকে যে ৮ ডজন পা ফেলেছিল তা ওকে নিয়ে গেল ঠিক সেই বিন্দুটিতে যেখানে আমার রাইফেলের লক্ষ্য স্থির করা আছে। শেষ ডাকটির আগে যে দিক দিয়ে আসছিল সেই দিকেই ও যদি এগিয়ে যেত তাহলে আমার গল্প কোনোদিন লেখা হতো কিনা সন্দেহ। তার সমাপ্তিটা অন্যরকম হতো, কারণ গোলাকৃতি পাথরটার উপরে রাইফেল ঘোরানো অসম্ভব ছিল, আর তেমনই অসম্ভব ছিল এক হাতে রাইফেল তুলে গুলি চালানো। বাঘিনীটার নৈকট্য এবং ম্লান হয়ে আসা আলোর দরুন ওর মাথাটায় শুধু আমি দেখতে পেলাম। আমার প্রথম বুলেটটা লাগলো গিয়ে ওর ডান চোখের নিচে, আর দ্বিতীয়টি, যেটি আমার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ছোড়া নয়, হঠাৎ ছুটে গিয়ে লাগলো ওর গলায়। ও পাথরে নাকটা রেখে চির বিশ্রামের কোলে ঢলে পড়ল। ডান দিকের নলটার পেছনের ধাক্কায় পাথরটার ওপর আমার হাতের বাঁধন শিথিল হয়ে আমি ঠিকরে পড়লাম আলসেটার ওপর থেকে, এবং আমি শূন্যে থাকা অবস্থায় রাইফেলটা আরেকবার ছুটে যাওয়ায় বাঁ দিকের নলের পেছনের ধাক্কায় রাইফেলটা প্রচণ্ড জোরে লাগলো আমার চোয়ালে, আর আমি মানুষ ছাগলের ওপর ডিগবাজি খেয়ে পড়লাম। আবার ওই ৪টি লোককে আমি বাহাদুরি জানাই যে পর মুহূর্তেই বাঘিনীটা ওদের ওপর ঝাঁপ দেবে কিনা তার কোনো স্থিরতা নেই।
তবুও আমায় পড়ন্ত অবস্থায় ওরা ধরে ফেলেছিল এবং এইভাবে আমাকে আঘাত থেকে আর আমার রাইফেলটি ভেঙে যাওয়ার হাত থেকে ওরা বাঁচিয়েছিল। মানুষ ও ছাগলের পায়ের জট থেকে নিজেকে উদ্ধার করে আমি যে লোকটি কাছে ছিল তার হাত থেকে আমার 275 রাইফেলটি নিয়ে ম্যাগাজিনের মধ্যে বেশ কয়েকটা গুলি পুরে দিলাম। তারপর 5টা গুলির একটা ঝাঁক ছেড়ে দিলাম। গুলিগুলো শীষ দিয়ে চলে গেল উপত্যকার উপর দিয়ে সারদা পেরিয়ে নেপালের মুখে। উপত্যকা এবং আশপাশের গ্রামের লোক যারা উদ্গ্রীব হয়ে আছে আমার রাইফেলের আওয়াজ শোনার জন্যে, তাদের কাছে দুটো গুলির আওয়াজের যে কোনো মানে হতে পারে, কিন্তু দুটো গুলির পরেই ঠিক 5 সেকেন্ড বিরতির পরে পরে আরও 5টি গুলির আওয়াজ ওদের কাছে একটাই শুভ সংবাদ পৌঁছে দেবে যে মানুষ খেকোটি মারা পড়েছে। পাহাড়ের ওপর বাঘিনীটার প্রথম ডাক শোনার পর থেকে আমি আমার লোকজনের সঙ্গে কথা বলিনি। আমি যখন ওদের বললাম যে বাঘিনীটা মারা গেছে এবং আর আমাদের ভয় পাওয়ার কিছু নেই, মনে হলো ওরা আমার কথা ঠিক বুঝতে পারছে না। তাই আমি ওদের বললাম গিয়ে দেখতে, আর আমি একটা সিগারেট বার করে ধরালাম। খুব সতর্কভাবে ওরা পাথরটার ওপর উঠল, কিন্তু তার বেশি এগোলো না, কারণ আমি আগেই বলেছি বাঘিনীর শরীর পাথরের ওদিকটা স্পর্শ করেছিল। সেই রাতে ক্যাম্প আগুনের চারপাশ ঘিরে বসে ওরা যখন উদ্গ্রীব শ্রোতাদের কাছে ওদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিল, ওদের বিবরণী ঘুরে ফিরে এই একটি কথায় শেষ হচ্ছিল, তারপর বাঘটা, যার গর্জন শুনে আমাদের পিলে গলে জল হয়ে যাচ্ছিল, সাহেবকে মাথায় মেরে আমাদের উপর উল্টে ফেলে দিল। আর তোমরা যদি আমাদের বিশ্বাস না করো, গিয়ে ওর মুখ দেখো। আয়না ক্যাম্পে একটা প্রয়োজনের অতিরিক্ত জিনিস, আর আমার যদি একটা আয়না থাকতো তাহলেও আমার চোয়ালের ফোলাটা, যার জন্যে আমাকে বেশ কিছুদিন শুধু দুধ খেয়ে থাকতে হয়েছিল, নিশ্চয়ই আমার যেরকম মনে হচ্ছিল যতখানি ফোলা এবং কষ্টকর দেখাতো না। একটা চারা গাছ কেটে বাঘিনীটাকে তার সঙ্গে বাঁধার সময়টুকুর মধ্যেই লাধিয়া উপত্যকায় এবং আশপাশের সমস্ত বস্তি এবং গ্রামে আলো দেখা যেতে লাগল। ওই 4জন লোক বাঘিনীটাকে ক্যাম্পে বয়ে নিয়ে যাওয়ার সম্মানের জন্যে খুবই আগ্রহী ছিল, কিন্তু কাজটা ছিল ওদের সাধ্যের বাইরে। সেই জন্যে আমি ওদের রেখে সাহায্যের জন্যে এগোলাম। গত 8 মাসে আমার 3বার চুকা যাত্রায় দিনের বেলা বহুবার এ পথটা পেরিয়েছি, এবং তখন সব সময় আমার হাতে ছিল গুলি ভরা রাইফেল, আর এখন নিরস্ত্র অবস্থায় অন্ধকারে হোঁচট খেতে খেতে চলেছি। আমার একমাত্র চিন্তা কি করে পড়ার হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। কোনো প্রচণ্ড ব্যথা হঠাৎ কমে যাওয়া যদি সব থেকে সুখের হয়, তাহলে নিঃসন্দেহে তারপরেই স্থান নেবে কোনো ভয়াবহ আতঙ্কে হঠাৎ নির্মূল হয়ে যাওয়া। মাত্র 1 ঘন্টা আগেই ওই মানুষগুলোকে তাদের ক্যাম্প বাড়ি থেকে টেনে বার করতে খ্যাপা হাতির দলের দরকার হতো, কিন্তু তারাই এখন গান করতে করতে, চিৎকার করতে করতে একা বা সদলে চারিদিক থেকে জড়ো হচ্ছে থাকমুখী রাস্তাটার ওপর। এই দ্রুত জমে ওঠা ভিড়ের মধ্যে থেকে কয়েকটি লোক বাঘিনীটাকে বয়ে আনতে সাহায্যের জন্যে রাস্তার উপর দিকে চলে গেল। অন্যরা আমার ক্যাম্পের পথের সঙ্গী হলো এবং আমি সম্মতি দিলে ওরা সেদিন আমায় বয়ে নিয়ে যেত। আমাদের গতি খুব মন্থর ছিল, কারণ নবাগতদের তাদের নিজেদের মতনভাবে কৃতজ্ঞতা জানানোর সুযোগ দেওয়ার জন্যে আমাদের থেকে থেকেই দাঁড়াতে হচ্ছিল। এর ফলে যে দলটি বাঘিনীটা বয়ে আনছিল তারা আমাদের ধরে ফেলার সময় পেল এবং আমরা একসঙ্গেই গ্রামে প্রবেশ করলাম। সেদিন আমি এবং আমার লোকজন যে সংবর্ধনা পেয়েছিলাম বা চুকায় সে রাতে যে সব দৃশ্য দেখেছিলাম তা বর্ণনা করার চেষ্টা করব না, কারণ জীবনের অধিকাংশ সময় জঙ্গলে জঙ্গলে কাটালেও কথা দিয়ে ছবি আঁকার সামর্থ্য আমার নেই। একটা খড়ের গাদা নামিয়ে বাঘিনীটাকে তার উপর শোয়ানো হলো, আর দৃশ্যটি আলোকোজ্জ্বল করার জন্যে উষ্ণতার জন্যও বটে, কারণ রাতটা অন্ধকার এবং ঠান্ডা, আর একটা উত্তরে বাতাসও বইছিল, তাই আশপাশ থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে এক বিরাট বন্যোৎসব করা হলো। মাঝরাত নাগাদ আমার চাকর, থাকের মোড়ল এবং যার বাড়ির কাছে আমি ক্যাম্প করেছিলাম সেই কুনোয়ার সিংয়ের সাহায্যে জনতাকে তাদের নিজের নিজের গ্রাম ও মজুর ক্যাম্পে ফিরে যেতে রাজি করালো।
তাদের বলা হলো পরদিন বাঘিনীটাকে চোখ ভরে দেখার সুযোগ তারা যথেষ্ট পাবে। নিজে চলে যাওয়ার আগে থাকের মোড়ল আমায় বলে গেল যে সকালে ও থাকের অধিবাসীদের গ্রামে ফিরে যেতে বলবে। ও কথা রেখেছিল এবং দুদিন পরে সব লোকজন তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। আর তারপর থেকেই তারা সুখে স্বচ্ছন্দেই বসবাস করছে। আমার মাঝরাতের খাওয়া শেষ করে আমি কুনোয়ার সিংকে ডেকে পাঠালাম এবং তাকে বললাম যে প্রতিশ্রুত দিনটিতে বাড়ি পৌঁছতে হলে আমায় কয়েক ঘন্টার মধ্যে রওনা হয়ে যেতে হবে এবং ওকে সকালের লোকজনকে বুঝিয়ে বলতে হবে কেন আমায় চলে যেতে হলো। ও কথা দিল এই কাজটি ও করবে। তখন আমি গেলাম বাঘিনীটার ছাল ছাড়াতে। পকেট ছুরি দিয়ে একটা বাঘের ছাল ছাড়ানো অনেক সময়ের ব্যাপার, কিন্তু এতে জানোয়ারটা ভালোভাবে পরখ করে দেখার সুযোগ পাওয়া যায়, যা অন্য কোনোভাবে পাওয়া যায় না। এবং মানুষ খেকোদের ক্ষেত্রে মোটামুটি নির্ভুলভাবে নির্ধারণ করা যায় জানোয়ারটি মানুষ খেকো হয়ে যাওয়ার কারণ কি। বাঘিনীটি তুলনামূলকভাবে কম বয়সী এবং সঙ্গমের মরশুমের আগে ঠিক যেমনটি আশা করা যায় শারীরিকভাবে সম্পূর্ণ ক্ষমতার অধিকারী। ওর গাঢ় রঙের শীতের চামড়াতে কোনো দাগ নেই এবং আমার দেওয়া খাদ্য সম্ভার বারে বারে প্রত্যাখ্যান করলেও ওর শরীর চর্বিতে ঢাকা। ওর শরীরে ছিল দুটি বন্দুকের গুলির ক্ষত, কিন্তু কোনোটাই চামড়ার ওপর দেখা যায় না। একটা ওর বাঁ কাঁধে। ক্ষতটা হয়েছে কোনো ঘরে তৈরি গাদা বন্দুকের ছররায়। ক্ষতটা ক্রমে বিষাক্ত হয়ে যায়। তারপর যখন শুকোতে আরম্ভ করে তখন বেশ অনেকটা জায়গা জুড়ে চামড়া বেশ পাকাপাকিভাবে মাংসের সঙ্গে জুড়ে যায়। এই ক্ষতটা ওকে কতটা অক্ষম করে দিয়েছিল তা বলা কঠিন হতো, কিন্তু ওটা শুকোতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে এবং ওর মানুষ খেকো হওয়ার মূলে এই ক্ষতটি একটি যুক্তিসঙ্গত কারণ হতে পারে। দ্বিতীয় ক্ষতটি, যেটি ওর ডান কাঁধে, সেটিও হয়েছে গাদা বন্দুকের গুলিতেই, তবে সেটা বিষাক্ত না হয়ে শুকিয়ে গেছে। মানুষ খেকো হওয়ার আগের দিনগুলিতে মরির ওপর পাওয়া এই চোট দুটি ওর মানুষের মরি এবং অন্যান্য যেসব মরির ওপর আমি বসেছিলাম সেগুলির কাছে ফিরে না আসার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ। বাঘিনীটার ছাল ছাড়ানো হলে আমি স্নান করে পোশাক পরে নিলাম এবং যদিও আমার মুখে ফোলা ও ব্যথা দুই ছিল আর সামনে ছিল 20 মাইলের দুর্গম রাস্তা, আমি যখন হেঁটে চুকা ছাড়লাম তখন আমি যেন বাতাসে উড়ছি। উপত্যকায় এবং আশেপাশে হাজার হাজার লোক তখন শান্ত ঘুমে মগ্ন। যে জঙ্গলের গল্প আপনাদের শোনাতে শুরু করেছিলাম তা শেষ হলো এবং আমিও আমার মানুষ খেকো শিকার জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। একটা দীর্ঘমেয়াদী কাজের পালা শেষ হলো এবং সেদিন যে আমি নিজের পায়ে হেঁটে বেড়াতে পেরেছিলাম আর আমাকে যে থাকের সেই মানুষটির প্রদর্শিত প্রথা অনুসারে একটা দোনলায় করে বয়ে নিয়ে যাওয়া হয়নি, এতে নিজেকে ভাগ্যবান বলেই মনে করি। জীবনের অনেক ক্ষেত্রে প্রাণটা ঝুলেছে একটা সুতোর মুখে, কখনো রোদে জলে ঘোরা, পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়ায় কাজ হয়ে উঠেছে কঠিন, কিন্তু আমার শিকারের ফলে একটি মানুষের প্রাণও যদি বেঁচে থাকে তাহলে এসব কষ্ট শিকারের জন্যে নিজেকে যথেষ্ট পুরস্কৃত মনে করব। আমার মনে হয় সব শিকারী যাদের রাইফেল এবং ক্যামেরা এই দুটি জিনিস দিয়ে বাঘ শিকারের দ্বৈত অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হয়েছে তারা আমার সঙ্গে একমত হবেন যে এই দুই ধরনের শিকারের মধ্যে বিরাট পার্থক্য। এই পার্থক্য যদি বেশি নাও হয় তাহলেও অনেকটা হালকা ছিপ দিয়ে পাহাড়ের বরফ গলা ঝর্ণায় ট্রাউট মাছ ধরা আর রৌদ্রতপ্ত পুকুর পাড়ে একটা স্থির ছিপ দিয়ে মাছ মারার পার্থক্যের মতো। ক্যামেরা এবং রাইফেল দিয়ে শিকারের মধ্যে খরচের ব্যবধানের কথা এবং ব্যাঘ্রকুলের দ্রুত বিলুপ্তির মূলে এর অবদানের কথা বাদ দিলেও বলা যায় যে একটা ভালো ছবি তোলা শিকারীকে বাঘ মারার ট্রফি পাওয়ার থেকেও অনেক বেশি আনন্দ দেয়। তাছাড়া ছবি আনন্দ দেয় বন্যপ্রাণী সম্বন্ধে উৎসাহী সবাইকে, আর ট্রফি লাভের আনন্দ শুধু ট্রফি বিজেতার ব্যক্তিগত। উদাহরণস্বরূপ আমি ফ্রেড চ্যাপম্যানের দৃষ্টান্ত দেখাব। চ্যাম্পিয়ন যদি ক্যামেরার বদলে রাইফেল দিয়ে বাঘ শিকার করতেন ওর ট্রফিগুলি সব গৌরব হারিয়ে এতদিনে ডাস্টবিনে স্থান পেত, কিন্তু ওর ক্যামেরায় ধরা তথ্যগুলি ওর নিজের কাছে একটা চিরন্তন আনন্দের উৎস এবং পৃথিবীর সর্বপ্রান্তের শিকারীদের কাছে গভীর আগ্রহের জিনিস। চ্যাম্পিয়নের বই
উইথ এ ক্যামেরা ইন টাইগারল্যান্ড দেখতে দেখতেই আমার প্রথম বাঘের ছবি তোলার কথা মনে হয়। চ্যাম্পিয়নের আলোকচিত্রগুলি স্থির ক্যামেরায় ফ্ল্যাশ লাইটে তোলা। এক ধাপ এগিয়ে যাওয়ার জন্যে আমি চলচ্চিত্রের ক্যামেরায় দিনের আলোয় ছবি তোলা স্থির করলাম। একজন অত্যন্ত সহৃদয় বন্ধুর উপহার একটি বেল অ্যান্ড হাউয়েলের 16 সেমি ক্যামেরা আমার ঠিক প্রয়োজন মতো অস্ত্রটি আমার হাতে তুলে দিল, এবং যে অরণ্যের স্বাধীনতার অধিকারী আমি, তা আমাকে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবাধে ঘুরে বেড়াবার সুযোগ দিয়েছিল। 10 বছর ধরে আমি ব্যাঘ্র অধ্যুষিত অঞ্চলে শয়ে শয়ে মাইল ঘুরে বেড়াই। কোনো কোনো সময়ে বাঘরাই তাদের মরির কাছে আমার এগোনো বিশেষ পছন্দ না করায় আমায় বিদায় জ্ঞাপন করে, আর অন্যান্য সময় বাঘিনীরা তাদের বাচ্চাদের কাছে আমার এগোনোর প্রতিবাদে আমায় জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। এই সময়টিতে আমি বাঘদের স্বভাব ও আচার ব্যবহার সম্বন্ধে সামান্য কিছু শিখি, এবং যদিও বাঘ সম্ভবত 200 বার দেখেছি, তবু আমি সন্তোষজনক কোনো ছবি তুলতে সমর্থ হইনি। ফিল্ম আমি বহুবার এক্সপোজ করেছি, কিন্তু প্রতিবারই বেশি আলো, কম আলো, ঘাসপাতার বাধা বা লেন্সে মাকড়সার জাল হওয়ার দরুন ফল হতাশাজনক হয়েছে। একবার ছবি খারাপ হয়ে গিয়েছিল ধোয়ার সময়ে ফিল্মের ওপরের প্রলেপটি গলে যাওয়ার দরুন। অবশেষে 1938 সালে আমি পুরো শীতকালটা একটা ভালো ছবি তোলার শেষ চেষ্টায় কাটাবো ঠিক করলাম। অভিজ্ঞতার থেকেই আমি বুঝেছিলাম যে যেমন তেমনভাবে বাঘের ছবি তোলা সম্ভব হবে না। আমার প্রথম চিন্তাই হলো একটা ভালো জায়গা বেছে নেওয়া, এবং শেষ পর্যন্ত আমি একটা খোলা 50 গজ চওড়া গিরিবর্ত বেছে নিলাম। তার মধ্যেখান দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা ঝর্ণা, আর দুপারে ঘন গাছ আর ঝোপঝাড়ের ভিড়। খুব কাছাকাছি ছবি নেওয়ার সময়ে ক্যামেরার আওয়াজ বন্ধ করবার জন্যে আমি ঝর্ণাটা কয়েক জায়গায় আটকে কয়েক ইঞ্চি উঁচু ছোট ছোট জলপ্রপাতের মতো তৈরি করলাম। এবার আমি বাঘের খোঁজ করলাম, এবং পরস্পর বিচ্ছিন্ন 3টি জায়গায় 60টি বাঘের খোঁজ পেয়ে তাদের কয়েক গজ করে আমার জঙ্গলের স্টুডিওর দিকে আকৃষ্ট করতে আরম্ভ করলাম। এটা খুব সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য ব্যাপার। এর প্রতি পদে বাধা এবং হতাশা, কারণ যে অঞ্চলটায় আমি এই প্রচেষ্টা চালাচ্ছিলাম সেখানে বহু শিকার হয়ে গেছে, এবং একমাত্র দৃষ্টির বাইরে রেখেই অবশেষে আমি বাঘগুলিকে ঠিক যে জায়গাটিতে চাই সেখানে নিয়ে আসতে পারলাম। একটি বাঘ আমার না জানা কোনো কারণে পৌঁছানোর পরদিনই চলে যায়, কিন্তু আমি তার একটা ভালো ছবি নেওয়ার আগে নয়। আর 6টিকে একত্রে করে আমি তাদের ওপর প্রায় 1000 ফুট ফিল্মে আলোক সম্পাত করি। দুর্ভাগ্যক্রমে সে শীটটা ছিল আমার অভিজ্ঞতায় সবচেয়ে বেশি ভিজে স্যাঁতস্যাঁতে, এবং লেন্সের উপর জলকণা জমে ক্যামেরায় কম আলো যাওয়ার ফলে এবং তাড়াতাড়ি ও সযত্নে ফিল্মের রিল গোটানোর দরুন বেশ কয়েকশো ফুট ফিল্ম নষ্ট হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমার প্রায় 600 ফুট ফিল্ম আছে, যার সম্বন্ধে আমার গর্ব অসীম, কারণ সেটি হচ্ছে 6টি পূর্ণবয়স্ক বাঘের জীবন্ত আলেখ্য। তার মধ্যে 4টি পুরুষ, 2টির দৈর্ঘ্য 10 ফুটেরও বেশি, আর 2টি বাঘিনী। 2টির মধ্যে একটি সাদা বাঘিনী। ছবিটি তোলা দিনের আলোয় 10 থেকে 60 ফুট দূরত্বের মধ্যে। পুরো ছবি তোলার ব্যাপারটা শুরু থেকে শেষ অবধি 4.5 মাস সময় লেগেছিল, আর যে অগুন্তি ঘণ্টা আমি আমার ছোট্ট ঝর্ণা আর খুদে জলপ্রপাতগুলির কাছে শুয়ে কাটাই, একটি বাঘও আমায় কোনোদিন দেখতে পাইনি। 6টি বাঘের কাছে দিনের আলোয় কয়েক ফুটের মধ্যে এগোনো একটা অসম্ভব ব্যাপার। সেই জন্যে রাত চলে যাওয়ার পর দিনের আলো ফোটার আগে খুব ভোরে এগোতে হতো ওদের দিকে। শীতকালের জমে থাকা শিশিরের দরুনই সম্ভব হতো সেটা। আর ছবি তুলতে হয়েছিল যেমন, আলো আর সুযোগ পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী। 16 মিমি ফিল্ম পর্দায় প্রতিফলনের পর যতই পরিষ্কার দেখাক না কেন, এর এনলার্জমেন্ট ভালো হয় না। যাই হোক, এই বইয়ের সঙ্গের ছবিগুলির থেকে আমার অরণ্য স্টুডিও এবং আমার ছবির বিষয়বস্তুদের আকার এবং অবস্থা সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারবেন।